আর এবার যে খবরের দিকে নজর রাখবো, যোগেন্দ্র যাদবের 10টি প্রশ্নের উত্তর দিতে পারল না জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনকে যোগেন্দ্র যাদব 10টি প্রশ্ন করেছিল, আর সেই 10টি প্রশ্নের উত্তরই দিতে পারল না নির্বাচন কমিশন। যোগেন্দ্র যাদবের প্রশ্নে ফেঁসে গেল নির্বাচন কমিশন। এসআইআর এর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এবার যোগেন্দ্র যাদব। প্রশ্ন মানে জর্জরিত নির্বাচন কমিশন, চাপে পড়ে গিয়েছে কিন্তু যোগেন্দ্র যাদব। জাতীয় নির্বাচন কমিশনকে 10টি প্রশ্ন করেছিল এবং সেই 10টি প্রশ্নের উত্তর দিতে পারল না নির্বাচন কমিশন, এবং যার জেরে মনে করা হচ্ছে যোগেন্দ্র যাদবের প্রশ্নবারে কার্যত নির্বাচন কমিশন চাপে পড়ে গিয়েছে, জর্জরিত হয়ে গিয়েছে। বিহারের এসআইআর এ মৃত ঘোষিত 2 ভোটারকে নিয়ে সুপ্রিম কোর্টে হাজির যোগেন্দ্র যাদব, এবং যোগেন্দ্র যাদব কিন্তু 10টি প্রশ্ন তুলে ধরেছিলেন জাতীয় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে। সেই 10টি প্রশ্নের উত্তর চেয়েছিলেন তিনি, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেই 10টি প্রশ্নের উত্তর দিতে একেবারেই সক্ষম নয়। এসআইআর এর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন যোগেন্দ্র যাদব, কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারল না জাতীয় নির্বাচন কমিশন। যোগেন্দ্র যাদবের প্রশ্ন বানে কার্যত জর্জরিত হয়ে পড়ল নির্বাচন কমিশন, চাপে পড়ে গিয়েছে নির্বাচন কমিশন। আমরা জানি বিহারে ইতিমধ্যেই কিন্তু এসআইআর এর প্রথম ধাপের প্রক্রিয়া শেষ হয়েছে। 65 লক্ষের বেশি ভোটারের নাম কিন্তু বাতিলের খাতায়, এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে চলছে মামলা। সুপ্রিম কোর্ট স্পষ্টত নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে সেই তালিকা প্রকাশ করতে হবে। ইতিমধ্যেই আমরা রবিবারই দেখেছি যে নির্বাচন কমিশন তারা কিন্তু বৈঠক করে, এবং সেই সাংবাদিক বৈঠক থেকে স্পষ্টত জানায় যে 65 লক্ষের নাম কিন্তু প্রকাশ করা হবে, কিন্তু কি কারণে তাদের নাম বাতিল হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। আর এই আবহে যোগেন্দ্র যাদব তিনি কিন্তু 10টি প্রশ্ন ছুড়ে দেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, কিন্তু নির্বাচন কমিশন সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়নি, এবং কার্যত মনে করা হচ্ছে যে যোগেন্দ্র যাদবের প্রশ্ন মানে জর্জরিত নির্বাচন কমিশন। আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, যোগেন্দ্র যাদব তিনি 10টি প্রশ্নবান ছুড়ে দিয়েছিল নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে, কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দিতে পারল না, এবং যার জন্য মনে করা হচ্ছে যোগেন্দ্র যাদবের প্রশ্নবারে জর্জরিত নির্বাচন কমিশন, চাপে পড়ে গিয়েছে নির্বাচন কমিশন। দেখো শুভাঙ্গী, 10টি প্রশ্ন করেছেন যোগেন্দ্র যাদব, রাজনীতিবিদ তথা সমাজকর্মী বা আন্দোলনকর্মী যোগেন্দ্র যাদব, এবং তিনি কিন্তু প্রথমত বলেছেন যে এই যে এসআইআর হচ্ছে তারপরে যেভাবে নির্বাচন কমিশন রবিবার যেভাবে প্রেস কনফারেন্স করলো তার দেখা সব থেকে লজ্জাজনক একটা প্রেস কনফারেন্স। এবং শুধু তাই নয়, যেভাবে তিনি বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে কার্যত হুমকি দিচ্ছেন, যেন মনে হচ্ছে যে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন, অর্থাৎ তথা জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার। এবং তিনি যে প্রশ্নগুলি তুলেছেন 10টি প্রশ্ন, যে প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে পারছে না তা আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে তার, যোগেন্দ্র যাদবের প্রথম প্রশ্ন আমরা দেখব যে প্রথম প্রশ্ন হচ্ছে যে যোগেন্দ্র যাদবের প্রথম প্রশ্ন যে নির্বাচন কমিশন এসআইআর শুরুর আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে কেন পরামর্শ করেনি। অর্থাৎ যোগেন্দ্র যাদব তিনি যে প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন হচ্ছে এসআইআর এর মতো এত বড় একটি প্রক্রিয়া শুরু করার আগে কেন রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচন কমিশন পরামর্শ করেনি বা পরামর্শ নেয়নি রাজনৈতিক দলগুলির। এবার আমরা দেখব যে দ্বিতীয় প্রশ্ন, যোগেন্দ্র যাদবের দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নেরও উত্তর কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি, যে বিহারে নির্বাচনের বছরে এসআইআর না করার যে নিজস্ব গাইডলাইন ছিল নির্বাচন কমিশনের, যে বিহারের নির্বাচনের বছরে এসআইআর করা হবে না, এই গাইডলাইন নির্বাচন কমিশনেরই ছিল, অথচ সেই নিজেদের গাইডলাইন ভেঙে তারা কি করে এসআইআর করলো। বুঝতে পারছো যে কঠিন প্রশ্ন, যোগেন্দ্র যাদবের একেবারে তীক্ষ্ণ প্রশ্ন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, যে নিজেদের গাইডলাইন ভেঙে কি করে এসআইআর করে নির্বাচনের বছরে বিহারে নির্বাচন কমিশন। এবং তৃতীয় আরো মারাত্মক প্রশ্ন করেছেন যোগেন্দ্র যাদব। তৃতীয় প্রশ্ন কি, বন্যার সময় কোনো নোটিশ বা প্রস্তুতি ছাড়া এত তাড়াতাড়ি এসআইআর করার
কত জরুরি প্রয়োজন ছিল। অর্থাৎ যখন বন্যা হচ্ছে ভাগলপুর থেকে বিভিন্ন জায়গায় মারাত্মক বন্যা চলছে এবং সবাই জানে যে বিহারে এই সময় বন্যা জর্জরিত থাকে, নদীগুলো একেবারে উপচে পড়ে এবং সে অনেক গ্রাম ভাসিয়ে দেয়। সেই সময় কি করে এই ধরনের একটা বড় প্রক্রিয়া, এসআইআর এর মতো প্রক্রিয়া, এবং তার কোনো নোটিশ ছাড়া একটি প্রেস নোট দিয়ে 24শে জুন একটি প্রেস নোট দিয়ে 25শে জুন থেকে এসআইআর শুরু করে দেয় নির্বাচন কমিশন। কি করে এত তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন এই কাজটি করছে, তার এত জরুরি কি প্রয়োজন ছিল? তৃতীয় প্রশ্ন শুনলে তারপর এবারে চতুর্থ প্রশ্ন যোগেন্দ্র যাদবের, যে বিহারে 25শে জুন থেকে 25শে জুলাই অর্থাৎ এসআইআর চলাকালীন এই যে এসআইআর যে নাম বাতিল করা হয়েছে 65 লক্ষের বেশি, সেই সময় কত নতুন ভোটারের নাম সংযোজন হয়েছে। অর্থাৎ কি না, যে 65 লক্ষ নাম বাদ গেল, তাদের মৃত অন্যত্র গিয়েছে, এই সমস্ত কারণ দেখিয়ে বাদ দেওয়া হলো, কিন্তু এই সময়ে নতুন ভোটারের কি সংযোজন হলো না? নতুন ভোটার সংখ্যা কি বাড়লো না? এসআইআর এর সময় কেন কোনো ভোটার সংখ্যা বাড়লো না, কোথাও নতুন ভোটার যোগ হলো না? এই প্রশ্ন, এই কঠিন প্রশ্ন করেছেন যোগেন্দ্র যাদব। এবার আমরা দেখবো যে পঞ্চম প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন যোগেন্দ্র যাদবের কি, কত অ্যানুমিনেশন ছাড়া ফর্ম কোনো ডকুমেন্ট ছাড়াই জমা হয়েছে। অর্থাৎ যে সমস্ত ফর্ম জমা হয়েছে তাতে একেবারে ডকুমেন্ট নেই, এমন কত ফর্ম জমা পড়েছে যে প্রশ্নের উত্তর জ্ঞানেশ কুমার দিতে পারেননি, নির্বাচন কমিশন দিতে পারেনি। এবং এরপরে আমরা দেখব যে 6 নম্বর প্রশ্ন কি, 6 নম্বর যে কত ফর্ম বিএলও তিনি নট রেকমেন্ডেড মার্ক করেছেন এবং তা কিসের ভিত্তিতে করেছেন? যে কত ফর্ম তিনি যা বিএলও যারা রয়েছেন তারা বাতিল করেছেন নট রেকমেন্ডেড বলে, এবং সেটা কি, তার ভিত্তি কি, সেটা জানাতে হবে নির্বাচন কমিশনকে, যা নির্বাচন কমিশন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। এবারে আমরা দেখবো যে 7 নম্বর প্রশ্ন নির্বাচন কমিশনকে কি করেছেন যোগেন্দ্র যাদব, যে ভোটার লিস্টে এসআইআর করতে গিয়ে কত বিদেশি পাওয়া গিয়েছে। অর্থাৎ 2024-এর যে ভোটার লিস্ট ছিল সেই লিস্ট ধরে তো এসআইআর হয়েছে, সেই লিস্টে, কারণ একটা প্রোপাগান্ডা বিজেপির পক্ষ থেকে করার চেষ্টা হয়েছিল যে প্রচুর বাংলাদেশি, নেপালি, মালয়েশিয়ার লোকেরা বা রোহিঙ্গারা তারা এসে রয়েছে এবং তাদের ভোটে কি জিততে চায় যে আরজেডি, সেই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের প্রোপাগান্ডা করা হয়, সেখানে যোগেন্দ্র যাদবের একদম তীক্ষ্ণ প্রশ্ন, একবারে সরাসরি প্রশ্ন নির্বাচন কমিশনকে, যে এই এসআইআর করতে গিয়ে কতজন বিদেশি পাওয়া গেছে, অর্থাৎ বাংলাদেশি বা তার সঙ্গে রোহিঙ্গা বা নেপালি পাওয়া গেছে, তার হিসেব কেন দেয়নি নির্বাচন কমিশন? এবং নির্বাচন কমিশন স্বাভাবিকভাবে এর উত্তর কিন্তু দিতে পারেনি, জ্ঞানেশ কুমার এর উত্তর দিতে পারেননি, রীতিমতো বেকায়দায় ফেঁসে গিয়েছে নির্বাচন কমিশন। এরপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সের পর ভোটার লিস্টের ফরম্যাট বদলে দেওয়া হলো, অর্থাৎ নন রিডেবল করে দেওয়া হলো। রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স করলেন তার আগে এই ফরম্যাট বদল হয়নি, প্রেস কনফারেন্স করার পরেই কেন এই ফরম্যাট চেঞ্জ করা হলো? এবং এখানেও কিন্তু একেবারে উত্তর নেই যে কেন এই প্রেস কনফারেন্সের পরে ফরম্যাট বদল করা হলো, যদিও পরে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী কমিশনার তিনি জানিয়েছিলেন যে গোপনীয়তা রক্ষা হবে না, তাই ফরম্যাট বদল করে নন রিডেবল করা হয়েছে। কিন্তু আসল প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে কেন রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পরেই এই ফরম্যাট বদল হলো। এরপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন রাহুল গান্ধীর এই প্রশ্নের, রাহুল গান্ধী সম্পর্কে এই প্রশ্নের পরেই যোগেন্দ্র যাদবের 9 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশন অনুরাগ ঠাকুরের কাছে থেকে কেন হলফনামা চাইছে না? কারণ একই ধরনের তো কথা বলেছেন, প্রমাণ মানে কাগজ দেখিয়ে অনুরাগ ঠাকুর প্রেস কনফারেন্স করেছেন, আর রাহুল গান্ধীও প্রেস কনফারেন্স করেছেন ব্যাঙ্গালোরের, কর্ণাটকের ভোটার লিস্ট নিয়ে বা তিনি মহারাষ্ট্রের ভোটার লিস্ট নিয়ে বলেছেন। কিন্তু তারপর অ্যাফিডেভিট দিতে বলা হচ্ছে, হলফনামা দিতে বলা হচ্ছে রাহুল গান্ধীকে, কেন বিজেপি নেতা তথা সাংসদ মন্ত্রী অনুরাগ ঠাকুর তার কাছে কেন হলফনামা চাইছে না? কেন এক পেশে, কারণ যেখানে নির্বাচন কমিশন বলছে তারা নিরপেক্ষ, সে জায়গায় কেন এই এক পেশে হলফনামা চাওয়া হচ্ছে রাহুল গান্ধীর কাছে, কেন অনুরাগ ঠাকুরের কাছে চাওয়া হচ্ছে না? এটা ছিল 9 নম্বর প্রশ্ন, যে প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে পারছে না। এবং এরপরে আমরা যোগেন্দ্র যাদবের 10 নম্বর প্রশ্ন, 10টি প্রশ্ন মানের 10 নম্বর প্রশ্ন, যে সমাজবাদী পার্টি তারা হলফনামা দিয়ে অভিযোগ করেছিল,
আজকে আমরা সংসদে দেখতে পেয়েছি যে অখিলেশ যাদব তিনি কাগজ বিলি করছেন, যে প্রমাণ বিলি করছেন যে তিনি হলফনামা জমা দিয়েছিলেন, এফিডেভিট করে অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনের কাছে। তার আজও কোনো বিচার বা কোনো তদন্ত হয়নি। কেন? যেখানে বলা হচ্ছে যে রাহুল গান্ধী হলফনামা দিলে তার তদন্ত হবে, আদৌ সেই তদন্ত হবে কিনা তার আগে তো যে এর আগে যে হলফনামা দিয়ে যে সমাজবাদী পার্টি তারা যে অভিযোগ করেছিল তার কেন তদন্ত আজও হলো না? ফলে এই 10টি প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দিতে পারে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন কার্যত ফেঁসে গিয়েছে। শুধু তাই নয়, এই এসআইআর নিয়ে যাবতীয় অভিযোগের পরে যেভাবে প্রেস কনফারেন্স করে কার্যত একেবারে অখণ্ড করার চেষ্টা হয়েছে, রাহুল গান্ধীকে চাপে ফেলার চেষ্টা করা হয়েছে, তারপর আজকে বিরোধীরা তারা ইমপিচমেন্টের কথা চিন্তা ভাবনা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যোগেন্দ্র যাদব রাজনীতিবিদ তথা সমাজকর্মী এবং আন্দোলনকর্মী, তিনি যে 10টি প্রশ্ন করেছেন তার উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি এবং কার্যত জর্জরিত, ফেঁসে গিয়েছে নির্বাচন কমিশন। শুভাঙ্গী, অর্থাৎ যে 10টি প্রশ্ন যোগেন্দ্র যাদব নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ছুড়ে দিয়েছিল, সেই 10টি প্রশ্ন আপনাদের দেখালাম, আর সেই 10টি প্রশ্নেরই কিন্তু একটিরও উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ। নিবেদা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। যোগেন্দ্র যাদব তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। और एक होती है सीना जोड़ी। चुनाव आयोग की 80 मिनट की प्रेस कॉन्फ्रेंस को ध्यान से सुनते वक्त बार बार ये चीज मेरे मन में आ रही थी, ये सीना जोड़ी हमें कहां तक लेके जाएगी। 40 साल से मैं इस देश के चुनाव आयोग को देख रहा हूं, उसके बयानों को पढ़ रहा हूं। ऐसी शर्मनाक प्रेस कॉन्फ्रेंस कम से कम मुझे तो कोई याद नहीं आती। याद रखिए संदर्भ क्या है। आज इस देश के विपक्ष का नेता और जिस राज्य में चुनाव होने वाला है उसके तमाम नेता एक वोटर अधिकार यात्रा निकाल रहे हैं वोट की चोरी के खिलाफ। एग्जैक्टली उसके लॉन्च होने वाले दिन, संडे के दिन आफ्टरनून को चुनाव आयोग एक प्रेस कॉन्फ्रेंस करता है। आज सुबह द हिंदू में एक सर्वेक्षण छपा है जो दिखाता है कि चुनाव आयोग की साख आज तक कभी इतनी नहीं गिरी थी जितनी कि आज हो चुकी है। इस संदर्भ में तमाम सवाल हैं। चुनाव आयोग प्रेस कॉन्फ्रेंस करता है, किसी सवाल का जवाब नहीं देता। सवाल है कि अगर राहुल गांधी से आप एफिडेविट मांगते हैं तो अनुराग ठाकुर से क्यों नहीं? सवाल है कि आप क्या बेंगलोर में जो कुछ प्रमाण आए हैं उसकी जांच करेंगे? सवाल है कि इससे पहले जिन लोगों ने हलफनामा दिया था उनको उत्तर क्यों नहीं मिला? सवाल है कि इसका मतलब है कि देश में 2024 में जो वोटर सूची थी वो डिफेक्टिव थी, फ्रॉड हुआ था क्या वोटर देश में? सवाल है कि बिहार में कितने लोगों ने बगैर डॉक्यूमेंट के अपने एन्यूमरेशन फॉर्म दिए, कितने लोगों के फॉर्म पे नॉट रिकमेंडेड लिखा गया? आखिर बिहार में कटे तो वोट लेकिन बढ़े कितने और क्यों नहीं बढ़े?